আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাতীয় ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে আমি অনার্স তৃতীয় বর্ষ অধ্যয়নরত প্রাণীবিদ্যা বিভাগের সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি কৃষি কলেজ, ঝিনাইদহ। তো তোমরা ইতিমধ্যে আমার যেগুলো ক্লাসের আগে করেছো, আমি এর আগে প্রায় 7টা ক্লাস নিয়েছি। এটা লেকচার নাম্বার 8। তো 8 নম্বর লেকচারে আমি মূলত যে টপিকটার বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ভাইরাস সংক্রান্ত আলোচনা। ভাইরাস কাকে বলে, ভাইরাসের প্রকারভেদ, ভাইরাসের গঠন, ভাইরাসের প্রতিলিপন, এই সংক্রান্ত আলোচনা আজকে আমরা এই লেকচারে দেখার বা বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমেই আমরা দেখি যে আসলে ভাইরাস শব্দটা আসছে কোন শব্দ থেকে। ভাইরাস শব্দ ল্যাটিন শব্দ থেকে আসছে ভাইরাসটা, যার অর্থ হচ্ছে বিষ। এবং ভাইরাস সংক্রান্ত অনেক ইতিহাস আছে ভাইরাসের। ভাইরাস আবিষ্কারের পর থেকে অনেক ব্যক্তির, অনেক বিজ্ঞানীর আবিষ্কার আছে ভাইরাস সংক্রান্ত। আমরা কয়েকটি এখানে লিখে নিয়ে আসছি। দেখো যে প্রথম ভাইরাস ঘটিত রোগের কথা যেটা জানা যায় সেটা হচ্ছে বসন্ত রোগ, এবং সেটা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। তিনি প্রথম 1796 সালে এটা প্রথম আবিষ্কার করেন। তামাকের মোজাইক রোগের পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডলফ মেয়ার 1866 সালে এটা আবিষ্কার করেন। আর তামাকে যে ভাইরাসের উপস্থিতি আছে এই কথা প্রথম বলেছেন কে? দিমিত্রি আইভানোভস্কি, রাশিয়ান বিজ্ঞানী। এই জন্য তিনাকে প্রথম ভাইরাসের আবিষ্কার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর এছাড়া আমরা জানি ভাইরাস মূলত নিউক্লিক অ্যাসিড প্রোটিনে তৈরি হয়। এই জন্য এই কথাটা প্রথম বলেছেন বাউডেন এবং পিরি। বাউডেন এবং পিরি কথা প্রথম বলেছেন। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো যে সায়ানোফাজ ব্যাকটেরিয়া ভাইরাস আবিষ্কার করেছেন শেভারম্যান। এবং আমরা জানি ভাইরাস আসলে মূলত জীব এবং জড়ের একটা মিশ্রণ। তো এই কথা প্রথম বলেছে স্ট্যানলি এবং ভ্যালেন্স। এইচআইভি ভাইরাস আবিষ্কার করেছে গেল। এবং ভাইরাস শব্দের প্রবর্তন করেছে বেইজেরিং। এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভাইরাস শব্দটা কে দিয়েছে সেটা হচ্ছে বেইজেরিং নামক বিজ্ঞানী, এটা উনি দিয়েছেন। তো মোটামুটি ভাইরাস সংক্রান্ত যে কয়েকটা আবিষ্কার আমরা দেখলাম, এবার আমরা দেখার চেষ্টা করবো আসলে ভাইরাস আসলে কি। ভাইরাস মূলত একটা অকোষীয় জীব। আমরা জানি যে মূলত এটা দুই রকমের রাসায়নিক উপাদান দিয়ে গঠিত, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা প্রোটিন। এই দুই জিনিস দ্বারা গঠিত একজন আণুবীক্ষণিক বস্তু, হ্যাঁ, এবং একটা অকোষীয় বস্তু যা পোষকদের ভিতরে সক্রিয়, বাট পোষকদের বাইরে হচ্ছে নিষ্ক্রিয়। পোষক দেহে থাকলে এরা জীব, কিন্তু পোষকদের বাইরে থাকলে এরা একটা জড় পদার্থের ন্যায় আচরণ করে। আর আমরা দেখিনি যে সব থেকে ছোট এবং বড় ভাইরাসটা মূলত কি। 12 ন্যানোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, গবাদি পশু। আর ভ্যাকসিনা ভাইরাস একটা প্রায় 300 ন্যানোমিটার আয়তন হয়। ঠিক আছে, তো এটা একটা ছোট বড় ভাইরাসের একটা উদাহরণ। আরো কিন্তু উদাহরণ দেওয়া আছে বিভিন্ন বই, এটা বিভিন্ন রকমের আছে দেখবা। আকৃতি বিভিন্ন শেপে হতে পারে ভাইরাস, অনেক রকম আকার আকৃতির হয়, যেমন গোলাকার, দণ্ডাকার, বর্তুলাকার, সূত্রাকার, পাউরুটি, বহুভুজাকার, ব্যাঙাচি, বিভিন্ন রকম শেপের ভাইরাস দেখা যায়। আমরা এবার দেখব যে ভাইরাসটাকে আমরা বলি জীব এবং জড়ের সেতু বন্ধন বা একটা মিশ্রণ। কেন সেটা বলা হয়? তাহলে এমন কিছু বৈশিষ্ট্য আছে ভাইরাসের যেটা পোষক দেহে সক্রিয় হয় বা পোষকদের বাইরে এবং নিষ্ক্রিয় হয় বা জড়ের নিয়ে আচরণ করে। আমরা দেখি কয়েকটা বৈশিষ্ট্য যেটা তোমাদের পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন খ বিভাগের। বলা হচ্ছে ভাইরাস পোষকদের সংখ্যা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ এর সংখ্যা বৃদ্ধির ক্ষমতা আছে, রেপ্লিকেশনের ক্ষমতা আছে, তবে সেটা শুধুমাত্র পোষকদের বাইরে নয়। এবং এতে বংশগতির উপাদান ডিএনএ এবং আরএনএ আছে। আমরা জানি যে জীব মাত্র কোষ থাকে আর কোষের ভিতর ডিএনএ আরএনএ থাকে। যে কোষ ডিএনএ আরএনএ এই ভাইরাসে থাকে। তবে বলা হচ্ছে হয় ডিএনএ না হলে আরএনএ। ডিএনএ আরএনএ একই সাথে কোনো ভাইরাসে থাকে না। এবং এদেরও এই ডিএনএ বা আরএনএ জেনেটিক মিউটেশন এবং জেনেটিক রিকম্বিনেশন ঘটে। মিউটেশন ক্রোমোজোম বা জিনের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, এটা হয় জীব মাত্র এটা ঘটে, যেটা ভাইরাসের ঘটে। এবং পোষক শনাক্তের ক্ষমতা আছে, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অর্থাৎ আমাদের যে ভাইরাস ঘটিত রোগগুলো হয়, যে ভাইরাস যার জন্য পোষক, যে দেহে এটা রোগ ছড়ায় বা যে দেহে বসবাস করে, সেই পোষক না পেলে, সেই হোস্ট না পেলে কিন্তু বংশ বিস্তার করবে না। জীবাণু পোষক নির্দিষ্ট, পরজীবী পোষক নির্দিষ্ট। এই নির্দিষ্টতার কারণে নির্দিষ্ট প্রাণীতে বা পোষকদের কিন্তু ভাইরাস সংক্রমণের মাধ্যমে রোগ বিস্তার ঘটায় বা সে তার বংশ বিস্তার করে থাকে। নিজের প্রতিলিপি সৃষ্টির ক্ষমতা আছে।
আমরা জানি কোষ বিভাজিত হয়, হয়ে নতুন কোষের সৃষ্টি করে, ঠিক তেমনি এরাও কিন্তু বিভাজিত হয়ে নতুন নতুন ভাইরাসের সৃষ্টি করতে পারে। অভিযোজন ক্ষমতা আছে, অ্যাডাপ্টেশন ক্ষমতা খুব বেশি ভাইরাসের। বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন পরিবেশের সাথে কিন্তু খাপ খাতে পারে। যেমন আমরা বলতে পারি যে করোনা ভাইরাস বা কোভিড-19 যে ভাইরাস কথা বলা হচ্ছে, এটা কিন্তু বিভিন্ন তাপমাত্রাতে কিন্তু এর সহনশীলতা আছে। এটা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এর মানে সার্ভাইভেবিলিটি দেখা গেছে, মানে অস্তিত্ব টিকে রাখতে পারে। এরপরে বিভিন্ন বস্তুতে বিভিন্ন উপাদানের উপরে কিন্তু তার ক্ষমতা আছে টিকে থাকা, এবং কম তাপমাত্রায় তো এটা সুপ্ত অবস্থায় বহুদিন টিকে থাকতে পারে। এবং ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ এটা অবশ্যই পরজীবী, কোনো পোষকদ্রব্য ছাড়া এটা মানে বাঁচতে পারে না, পোষকদের বাইরে এটা নির্জীব বস্তুর মতো। আচ্ছা, এখন দেখবো আমরা যে জ্বরের বৈশিষ্ট্য কি আছে। জ্বরের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে বলা হয়েছে এটা অকোষ এবং প্রোটোপ্লাজমবিহীন। কোষ কারে বলে? যার প্রোটোপ্লাজম থাকে, কারণ প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। একটা কোষে যদি প্রোটোপ্লাজম থাকে তাহলে সেখানে জীবন আছে। এই ভাইরাসের কোনো প্রোটোপ্লাজম থাকে না, এই জন্য আমরা এটাকে বলি অকোষীয়। ইভেন কোনো কোষীয় যে অঙ্গাণু, সেই কোষীয় অঙ্গাণু থাকে না। কোষীয় অঙ্গাণু না থাকার কারণে আমরা এটাকে বলি কি, এটা হচ্ছে একটা জড় বস্তু। আর পোষক ব্যতীত এটা রাসায়নিক পদার্থের মতো নিষ্ক্রিয় এবং কোনো জৈবনিক কার্যকলাপ ঘটে না। অর্থাৎ যখন এটা বাতাসে ভেসে বেড়ায়, কোনো বস্তুর উপরে লেগে থাকে, হ্যাঁ, এই যে করোনা ভাইরাস, এটা শুধু মানুষকেই অ্যাটাক করলে তার দিয়ে এটার সংক্রমণ ঘটিয়ে বংশ বিস্তার করে। কিন্তু একটা কাঠের পরে লোহার পরে বাতাসে থাকলে কিন্তু এর বংশ বিস্তার হবে না, কারণ তখন সেটা জড় পদার্থের ন্যায় আচরণ করে। দৈহিক বৃদ্ধি নাই। জন্মের সময় ভাইরাস যেটুকু থাকে সারা জীবন ঠিক ততটুকুই। মানুষ যেমন বৃদ্ধিপ্রাপ্ত হয়, লম্বা হয়, প্রত্যেকটা জীবেরই কিন্তু একটা বৃদ্ধি আছে, ভাইরাসে তা হয় না। সৃষ্টির সময় সে যতটুকু সাইজ থাকে ঠিক ততটুকুই, এর কোনো দৈহিক বৃদ্ধি ঘটে না। আচ্ছা, এরপরে বলছে ভাইরাস কেলাসিত হয়, ব্যাপিত হয়, সাসপেনশন এবং তলানিকরণ করা যায়, মানে এটা অধক্ষেপ ফেলে, এটা দ্রবণ করা যায়, এটা কেলাসিত হতে পারে, এটা নিজস্ব শেপ রাসায়নিক গঠন দিতে পারে যদি এটা একত্রিত করা হয়। হ্যাঁ, এগুলো একটা ভাইরাসের বৈশিষ্ট্য, যেগুলো কিন্তু ব্যাকটেরিয়ার হয় না। ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও সূক্ষ্ম, সে কথা পরে বলা হয়েছে। দেখো, ভাইরাস ব্যাকটেরিয়া নিরোধক ফিল্টার যোগ্য নয়। যে ফিল্টারে ব্যাকটেরিয়া ফিল্টার করা যায়, মানে সেই জায়গাতে বলা হচ্ছে যে এটা ফিল্টার যোগ্য নয়, এটা ফিল্টার করতে পারে না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ভাইরাস এর বিপাকীয় এনজাইম নাই, পুষ্টিক্রিয়া নাই, শ্বসন নাই, কোনো জৈবনিক ক্রিয়া হয় না। মানে আমরা যেমন আমাদের কোষে আমরা জানি জনন ঘটে, রিসন ঘটে, শ্বসন ঘটে, পরিপাক হয়, কোষ লেভেলই হয়, কিন্তু এগুলো সবই কিন্তু ভাইরাসের ক্ষেত্রে এই ধরনের কোনো শারীরিক ক্রিয়া পরিলক্ষিত হয় না। এই জন্য আমরা ভাইরাসকে বলে থাকি একটা অকোষীয় জীব, এবং এটাকে জীব এবং জড়ের একটা মিশ্রণ বলা হয়। তো আশা করি তোমাদের পরীক্ষায় এটা অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না। তোমরা এই দুইটা প্রশ্ন, এই যেটুকু লেখা আছে এটা লিখলে কিন্তু আশা করা যায় 4-4 পেয়ে যাবা। এর কোনো ছবি আঁকাতে হবে না, এক্সট্রা করে কোনো ছবি আঁকানোর কোনো দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা তোমাদের ক বিভাগের প্রশ্ন, হোয়াট ইজ ইমার্জিং ভাইরাস। তোমরা জানো যে অনেক ভাইরাস আছে যারা পোষক চেঞ্জ করে। হ্যাঁ, যেমন এখানে কয়েকটা দেখো রোগের নাম, ভাইরাসের নাম দেওয়া আছে, এবং তার প্রকৃত পোষক, মানে আগের পোষক কে ছিল আর বর্তমান পোষক, নতুন পোষক কি। দেখো আমি দিয়েছি এইচআইভি, আমরা জানি এটা মানুষের একটা রোগ ঘটায় ভাইরাসটা, কিন্তু এর প্রকৃত পোষক প্রথম পাওয়া গেছে বানরে, বানর থেকে পরে মানুষ এসেছে। ডেঙ্গু, যেটা বানরে প্রথম পাওয়া গেছে, পরে এটা মানুষও এসেছে। দেখা যাচ্ছে যে এই ডেঙ্গু ভাইরাসটা বানরের দিয়ে প্রথম থাকলেও সে তার অ্যাডাপ্টে, মানে কোনো ধরনের ক্রোমোজোমাল বা জেনেটিক চেঞ্জ ঘটিয়ে পরিবেশের সাথে খাপ খাইয়ে নতুন একটা পোষকের দিয়ে কিন্তু এটা স্থান লাভ করেছে। তাহলে এই ধরনের ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস, যে মানে ভিন্ন ভিন্ন পোষকে তার ছড়িয়ে পড়ে রোগ সৃষ্টি করতে পারে বা বংশ বিস্তার করতে পারে। এই ধরনের ভাইরাসকে বলা হয় কি, ইমার্জিং ভাইরাস। তো আমি এখানে বেশ কয়েকটা ভাইরাসের নাম দিয়েছি, এবং তার আগের পোষক এবং বর্তমান পোষক, মানে নতুন পোষক যারা, যে আগের পোষক চেঞ্জ করে নতুন কোন পোষকে এসছে, এখানে সবগুলো মানুষের উদাহরণ দেওয়া আছে। যেমন জিকা ভাইরাস, যেটা মূলত বানরে প্রথম হয়েছে, এই জিকা ভাইরাসের সংক্রমণ মশা, যদিও বাহক, মশার মাধ্যমে বানরে ঢোকে, প্রবেশ করে, সেখান থেকে পরে মানুষের হয়। ইবোলা ভাইরাস, এটা বাদুরে হয়েছে, সেখান থেকে মানুষের। সার্স, বাদুর থেকে মানুষ। বার্ড ফ্লু তোমরা জানি পাখির হয়, সেখান থেকে মানুষের হয়। সোয়াইন ফ্লু শুকরের, সেখান থেকে মানুষের ছড়ায়। তাহলে এই মানে নতুন বা পুরাতন বলে কথা না, মানে এগুলো তো কিন্তু এইচআইভি হয়, ডেঙ্গু হয়, সোয়াইন ফ্লু হয়, কিন্তু এগুলো মানুষেরও হয়। তার মানে এই ভাইরাসগুলোর পোষক একাধিক আছে। তাহলে একাধিক পোষক বিশিষ্ট ভাইরাস আমরা বলছি কি, ইমার্জিং ভাইরাস। তাহলে এর মানে সার্ভাইভেবিলিটি বা অস্তিত্বের জন্য সহজ হয়ে যায় যদি একাধিক পোষক পাই।
আর একটি পোষক পেলে দেখা যাচ্ছে তার অস্তিত্ব হুমকির সম্মুখীন হতে পারে। আচ্ছা, এরপরে ভাইরাসের শ্রেণীবিন্যাস। ভাইরাসের শ্রেণীবিন্যাসের জন্য আমরা দেখো এখানে আমি প্রথমেই অন দ্য বেসিস অফ নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ভাইরাসকে দুইটা ভাগে ভাগ করেছি, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। আমি আগেই বলেছি ভাইরাসে হয় ডিএনএ থাকে না হলে আরএনএ থাকে। তাহলে এই ভিত্তিতে ডিএনএ ভাইরাস আলাদা হবে এবং আরএনএ ভাইরাস নিশ্চয়ই আলাদা হবে। তো ডিএনএ ভাইরাস আমরা জানি ডিএনএ মূলত দ্বিসূত্রক, কিন্তু এমনও হয় ভাইরাসে এক সূত্রক ডিএনএ আছে, এর একটা ব্যতিক্রম। তাহলে এক সূত্রক ডিএনএ আছে এমন ভাইরাস কি? M13 পলিফাস ভাইরাস, 5X174 ভাইরাস, এই ধরনের কিছু ভাইরাস আছে। দ্বিসূত্রক ডিএনএ যেটা মানে ইউজুয়ালি দ্বিসূত্রক হয় ডিএনএ, এমন ডিএনএ যুক্ত ভাইরাস কি আছে? T2 যেটা আমাদের কমন একটা ভাইরাস, ড্যাঙ্গাসিয়াকারি ভাইরাসটা, ভ্যাকসিনা ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, টিআইভি, ডালিয়ান মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, এগুলো সবই ডিএনএ ভাইরাসের দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস উদাহরণ। আর আরএনএ ভাইরাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এক সূত্রক আরএনএ এক সূত্রক হয় আমরা জানি, বাট দ্বিসূত্রক আরএনএ কিন্তু আছে ভাইরাসের ক্ষেত্রে, যেমন রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, এগুলো দ্বিসূত্রক আরএনএ উদাহরণ। তো দ্বিসূত্রক হলেও কিন্তু এটা ডিএনএ বলা যাবে না, কারণ কি এমন আছে যেটা ডিএনএ না? অর্থাৎ এখানে থাইমিনের বদলে আছে ইউরাসিল, এজন্য আমরা এটা দেখে বলে দিতে পারবো যেটা ডিএনএ না আরএনএ। এই জায়গাতে পার্থক্য আছে। আর এক সূত্রক আরএনএ উদাহরণ যেমন এটা খুব বেশি থাকে এক সূত্রক আরএনএ, টিএমই মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, তারপরে এইচআইভি ভাইরাস, ডেঙ্গু, পোলিও, মাম্পস। দিস অল আর দ্য এক্সাম্পল অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এক সূত্রক আরএনএ কিন্তু প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এইগুলা। তো আমরা এটা কিন্তু পরীক্ষায় তোমাদের মনে রাখতে হবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে খ বিভাগে। ঠিক আছে, তার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, তোমরা এটা আসলে উদাহরণ সহ এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সুদীপ্তর মাইকটা অফ রাখো। তো আশা করি তোমরা এটা তোমাদের এটা বুঝতে সমস্যা হবে না। এরপরে পোষকদের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। দেখো পোষকদের ভিত্তিতে যে কোন শ্রেণীর বা কোন ধরনের পোষকে এটা বসবাস করে। কারো মাইকটা অন আছে, মাইকটা অফ করো। কারো মাইক অন আছে, মাইকটা অন অফ করো তো। কারো মাইকটা অন আছে, মাইকটা অফ করো, নাহলে সাউন্ড হচ্ছে। দেখো পোষকদের ভিত্তিতে আমরা ভাইরাসকে আবার চারটি ভাগে ভাগ করেছি, উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ ভাইরাস, সায়ানোফাজ ভাইরাস। তাহলে পোষকদের নাম অনুযায়ী এটা নামকরণ করা হয়েছে। সাধারণত উদ্ভিদ ভাইরাস যেমন টোবাকো মোজাইক ভাইরাস, বিনিউল ভাইরাস, এটা সিমের হয়, রিও ভাইরাস ধানের হয়, টমেটো বুসিস্টান ভাইরাস ধানের টুকরো ভাইরাস, সবগুলো উদ্ভিদের ভাইরাস, উদ্ভিদে পাওয়া যায়। প্রাণী ভাইরাস উদাহরণ কি আছে? ভ্যাকসিনিয়া, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মাম্পস, দিস অল আর প্রাণী ভাইরাস, এগুলো প্রাণীতে পাওয়া যায়। ব্যাকটেরিওফাজ ভাইরাস অর্থাৎ যারা ব্যাকটেরিয়া ধ্বংস করে, ফাজ মানে ধ্বংসকারী, তাহলে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া বাস করে ব্যাকটেরিয়া ধ্বংসের কারণ হয় সেগুলোকে আমরা বলি কি? ব্যাকটেরিওফাজ ভাইরাস। ঠিক আছে, আচ্ছা এরপরে সায়ানোফাজ ভাইরাস। যে সকল ভাইরাসগুলা সায়ানোব্যাকটেরিয়াতে বসবাস করে তাদেরকে বলা হয় সায়ানোফাজ ভাইরাস। ঠিক আছে, তো যেমন LPP1, সুদীপ্তর মাইকটা অন, সুদীপ্ত মাইকটা অফ করো। সুদীপ্ত মাইকটা অফ করো। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? তানিস শুনতে পাচ্ছ? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু সুদীপ্তর মাইক বাজতেছে। হ্যাঁ, সুদীপ্তর মাইকটা বাজতেছে। সুদীপ্ত তোমার মাইকটা কিন্তু সাউন্ড করছে, তুমি মাইকটা মিউট করো, আপাতত মিউট রাখো। আচ্ছা দেখো তাহলে মোটামুটি এটা হলো পোষকদের ভিত্তিতে শ্রেণীবিন্যাস, এটাও বুঝতে কোনো সমস্যা হবার কথা না। আচ্ছা এরপরে আসো যে ভাইরাসের গুরুত্বপূর্ণ শ্রেণীবিন্যাস যেটা সব থেকে, তা হচ্ছে আকারের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। আকারের ভিত্তিতে দেখো আমি এটা আমার হাতে লিখে নিয়ে আসছি। ভাইরাসের আকারের ভিত্তিতে শ্রেণীবিন্যাস প্রথমে বলা হচ্ছে দণ্ডাকার, এটা দণ্ডের মতো দেখতে হয়, যেমন টোবাকো মোজাইক ভাইরাস। তোমাদের কিন্তু পরীক্ষা এগুলো ছবি সহকারে যদি আসে, পরীক্ষা ছবি সহকারে আঁকানোর চেষ্টা করতে হবে। যেমন টোবাকো ভাইরাস, মাম্পস ভাইরাস, আলফা ভাইরাস, এখানে আমি তিনটে উদাহরণ দিয়েছি দণ্ডাকার ভাইরাসে। মাম্পস ভাইরাস আমি আঁকেছি, তোমাদের দেখে যেন মনে হচ্ছে যে এই ভাইরাসটা হচ্ছে গোলাকার, আসলে গোলাকার না, এটা দেখানো হয়েছে মানে উপর থেকে স্কাই ভিউ দেওয়া হয়েছে, বাট এটা কিন্তু লম্বা। আর ভিতরে এটা দেখানো হয়েছে তোমার
আরএনএ মলিকুল দেখানো হয়েছে, বাট এটা কিন্তু আসলে দণ্ডের মতো দেখতে। গোলাকার ভাইরাস কি আছে উদাহরণ, পোলিও ভাইরাস, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু ভাইরাস, এগুলো হচ্ছে গোলাকার ভাইরাস। এখানে দেখো এইচআইভি ভাইরাস দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ঘনক্ষেত্রাকার, যার অনেকগুলো ক্ষেত্র আছে, দেখো যেমন এটা ষড়ভুজ, এটা চতুর্ভুজ, অনেকগুলো ক্ষেত্র আছে, ঠিক আছে। তো এগুলোকে আমরা বলছি কি ঘনক্ষেত্রাকার, দেখতে অনেকটা পাউরুটির মতো হয় এগুলা। হারপিস, ভ্যাকসিনিয়া ভাইরাস, এগুলো হচ্ছে ঘনক্ষেত্রাকার। ব্যাঙাসি শেপ, ট্যাডপোল শেপ, ট্যাডপোল মানে লার্ভার মতো দেখতে, যাদের মাথা এবং লেজ থাকে, দেখো মাথা আছে, লেজও আছে। এই ধরনের গঠনকে আমরা বলছি ব্যাঙাসি আকারের ভাইরাস। T2, T4, T6, জিয়াদুল মাইক টপ করো জিয়াদুল। T2, T4, T6 এগুলো হচ্ছে মূলত ব্যাঙাসি আকৃতির ভাইরাস। আর ডিম্বাকার ভাইরাস উদাহরণ আছে কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, দেখতে পাচ্ছ এটা ডিমের মতো দেখতে অনেকটা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে আমরা এটা আকারে ভিত্তিতে ভাইরাস একটা শ্রেণীবিন্যাস দেখলাম। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এবার একটা ভাইরাস আসলে মূলত কি ধরনের গঠন থাকে আমরা সেটা দেখার চেষ্টা করি। আমি সিম্পলি একটা ছবি আঁকি নিয়ে আসছি এবং এই গঠনটার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে ভাইরাস আসলে কি কি ধরনের বৈশিষ্ট্য থাকে। প্রথমে দেখো বলা হচ্ছে যে ভাইরাসের চারিপাশে একটা এনভেলপ, একটা আবরণ থাকে, আমরা সেটাকে বলছি এনভেলপ। এবং সাধারণত এই এনভেলপটা তোমার বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয় লিপিডের দ্বারা, এবং এই জন্য যে ভাইরাসের এনভেলপ থাকে তাকে বলা হয় লিপো ভাইরাস। আর যদি কারো এনভেলপ না থাকে তাকে সেটাকে বলা হয় নেকেড বা তোমার হচ্ছে নগ্ন ভাইরাস, যার কোনো লিপিডের আবরণ নাই, সেটাকে আমরা বলি নগ্ন ভাইরাস। ওকে, আচ্ছা এখন দেখো কথা হতে পারে যে এনভেলপের এখানে গোলাকার এগুলো কি দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে পেলপোমিয়ার, একটা ইউনিট। এই পেলপোমিয়ারের সমন্বয়ে এনভেলপটা তৈরি হয়। এখানে পুরো এনভেলপ জুড়ে এরকম অসংখ্য পেলপোমিয়ার আছে। আর পেলপোমিয়ার দিয়ে তৈরি হয় প্রোটিন, লিপিড, ফ্যাট। প্রোটিন, লিপিড আর শর্করা, প্রোটিন, লিপিড এবং শর্করা এই তিনটে সমন্বয়ে গঠিত হয় পেলপোমিয়ার। আচ্ছা, এরপরে দেখি এর ভিতরে ভাইরাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে, দেখো এখানে একটা ক্যাপসিডের একটা আবরণ আছে, এটাকে আমরা বলে থাকি তোমার এটা ক্যাপসিড বলা হয়, এটা আবরণ বলা হয়, যেটা প্রোটিন নির্মিত। এই ক্যাপসিডে কিন্তু আবার অনেকগুলো ইউনিট দেখা যাচ্ছে, গোল গোল যেগুলো আমি আঁকিয়েছি, একে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের একককে বলা হয় বা ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। এই ক্যাপসোমিয়ারের সমন্বয়ে পুরো ক্যাপসিডটা গঠিত হয়, যা প্রোটিন নির্মিত। আর এর ভিতরে থাকে কাঙ্ক্ষিত নিউক্লিক অ্যাসিড, যাকে আমরা নিউক্লাইড বলি। আর সেই নিউক্লাইডটা হয় ডিএনএ হবে, আর না হলে কি হবে, আরএনএ হবে, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি এটাও যে এনভেলপের গায়ে কতগুলো কাটা কাটা সদৃশ বস্তু গঠন দেখা যাচ্ছে, যাকে বলা হয় স্পাইক। স্পাইক হচ্ছে এক ধরনের গঠন যেটা ভাইরাসকে পোষক দিয়ে অ্যাটাচমেন্ট, সংযুক্তির কাজ করে। এই ধরনের গঠনকে বলা হয় স্পাইক, ঠিক আছে। তোমরা জানো এই কোভিড-19 নিয়ে কথা হচ্ছে, কোভিড-9 এর ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এই 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 ভাইরাসটার যে পোষক আছে, সরি যে স্পাইক আছে, এবং স্পাইক গুলোর মাধ্যমে যখন পোষক দিয়ে আমাদের গলবিলে বা ফুসফুসে যখন এটা আটকে যায়, এটা কিন্তু স্পাইক দিয়ে আটকায়। এবং এই স্পাইকের কিন্তু আলাদা আলাদা প্রোটিন আছে, এবং স্পাইকের কার্যক্ষমতা নষ্ট করে এরকম কিছু প্রোটিন তৈরির মাধ্যমে অ্যান্টিবডি তৈরির চেষ্টা চলছে, যেটা ওর অ্যাটাচমেন্ট বা সংযুক্তির কাজটাকে যেন নষ্ট করে দেয়। তারপরে গবেষণা করে যে তোমার হচ্ছে যে অ্যান্টিবডি বা ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে, ঠিক আছে। তো মোটামুটি আমরা এখানে ভাইরাসের একটা আদর্শ গঠন দেখলাম। তোমরা এটা পরীক্ষায় আমি দেখেছি যে একটা ভাইরাসের গঠন ব্যাখ্যা করো। এটা কিন্তু আসলে ইন জেনারেল একটা ভাইরাসের গঠন, কোনো নির্দিষ্ট ভাইরাসের না, যে ভাইরাসে কি কি থাকে সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। তো এখানে তোমাদের জন্য কয়েকটা ক বিভাগের জ্ঞানমূলকের গুরুত্বপূর্ণ আমি সংজ্ঞা নিয়ে আসছি। দেখো, নিউক্লিওক্যাপসিড, ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন, চারটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তোমাদের এই চারটা সংজ্ঞা খুব ভালো করে আয়ত্ত করতে হবে। নাম্বার 1 আমরা বলছি, দেখো যে সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কোনাকে বলা হয় নিউক্লিওক্যাপসিড। সব ভাইরাস রোগ ছড়ায় না, কোনো কোনো ভাইরাস সংক্রমণ ক্ষমতাবিহীন, এই ধরনের ভাইরাস কোনাকে আমরা বলবো কি নিউক্লিওক্যাপসিড। ওকে, ভিরিয়ন, যদি কোনো ভাইরাস কণা সংক্রমণক্ষম হয় তখন তাকে আমরা বলবো ভিরিয়ন। অর্থাৎ আমরা জানি ভাইরাস দুটো জিনিসের সমন্বয়ে তৈরি হয়, একটা নিউক্লিক অ্যাসিড আর একটা ক্যাপসিড। এই দুই উপাদানের সমন্বয়ে গঠিত যে ভাইরাস যেটা রোগ ছড়ায় বা সংক্রমণক্ষম, তাকে বলা হবে কি ভিরিয়ন। এবার আসলে ভিরয়েড কি? ভিরয়েড হচ্ছে যে যদি কোনো ভাইরাসের প্রোটিন আবরণ না থাকে, প্রোটিন আবরণবিহীন একটা ভাইরাসের ভিতরে শুধু শূন্য আরএনএ, শুধু আরএনএ আছে আর প্রোটিন আবরণ নাই, তাহলে এই আরএনএ মাধ্যমে যদি কোনো জীব দিয়ে রোগ সৃষ্টি করে শুধু নিউক্লিক অ্যাসিড দ্বারা, তখন তাকে বলা হবে ভিরয়েড। ভিরিয়ন এবং ভিরয়েড দেখো পার্থক্যটা।
ভিরিয়নে দুই জিনিসই আছে, প্রোটিনও আছে, নিউক্লিক অ্যাসিডও আছে, কিন্তু ভিরয়েডে আছে শুধুমাত্র কি, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন নাই। এই নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে এটা রোগ ছড়ায় বা রোগ সৃষ্টি করে। এই ধরনের নিউক্লিক অ্যাসিডকে আমরা বলছি কি ভিরয়েড। ঠিক আছে, এই ধরনের কিছু উদাহরণ দিয়ে আছে দেখো, যেটা ভাইরাস, এই যে সকল ভিরয়েড কণা উদ্ভিদে রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে। আচ্ছা, এরপরে আছে প্রিয়ন। আমরা বলছি এক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড থাকবে না, নিউক্লিক অ্যাসিড বিন ভাইরাসের শূন্য প্রোটিন, শুধু প্রোটিনটা এক্ষেত্রে কি সৃষ্টি করবে, রোগ সৃষ্টি করে বা রোগ সংক্রমণ ঘটায়, সেটাকে আমরা বলছি প্রিয়ন। যেমন মানুষের ক্রু এবং ক্রুজভেল্ট, মানুষের কেন্দ্রীয় মস্তিষ্কে একটা রোগ হচ্ছে এই ক্রু অ্যান্ড ক্রুজভেল্ট। ছাগলের স্ক্রাপি, গরুর ম্যাড কাউ ডিজিজ। 1999 বা 96 সালের দিকে সম্ভবত ইউরোপে এই রোগটা হয়েছিল, গরু সব পাগল হয়ে যাচ্ছিল এবং তখন এই গরুগুলোকে সব ধরে পুড়িয়ে মারা হয় এই ম্যাড কাউ ডিজিজের কারণে। এটা একটা ভাইরাস ঘটিত, মানে ভাইরাস বলতে প্রিয়ন ঘটিত একটা রোগ। তো আশা করি তোমরা এই তিনটে সংজ্ঞা, চারটে সংজ্ঞা ভালো করে মুখস্থ করার চেষ্টা করবা। এবার কয়েকটা ভাইরাস সম্পর্কে, আমাদের গঠন সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা আছে। সেটা হচ্ছে নাম্বার 1 এ দেখতে পাচ্ছ টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, টিএমবি ভাইরাস। এখানে আমি টোবাকো মোজাইক ভাইরাসে দেখো এটা একটা বিশদ স্ট্রাকচার, আর এই যে মাইক্রোস্কোপের তলায় দেখতে কেমন সেটা ঠিক দেখো দণ্ডাকার। আমরা তো জানি এটা দণ্ডাকার ভাইরাস, এরকম দণ্ডের ন্যায় দেখতে। আর এটা একটা সূক্ষ্ম গঠন, যে আসলে দেখতে ভিতরে কি কি আছে, প্রোটিন কেমন, নিউক্লিক অ্যাসিডটা কেমন থাকে, সেটা এখানে দেখানো হয়েছে। বলা সেটা দণ্ডাকার ভাইরাস। এটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে দেখো, এবং এটা 1 সূত্রক আরএনএ সমৃদ্ধ একটা ভাইরাস। এখানে দেখো ভিতরে একটা 1 সূত্রক আরএনএ আছে পেছানো। ঠিক আছে, আর চারিপাশে আমরা দেখতে পাচ্ছি প্রোটিন। আর এই প্রোটিন আছে অসংখ্য ক্যাপসিমিয়ার। এই যে যে অংশগুলো দেখা যাচ্ছে, যেখানে কার্সর আমি দিয়েছি, এগুলো সবই হচ্ছে ক্যাপসিমিয়ার। কতটা ক্যাপসিমিয়ার আছে বলা হচ্ছে, প্রতিটি ক্যাপসিডে প্রায় 2130 থেকে 2200 কি আছে, ক্যাপসিমিয়ার আছে। আচ্ছা, প্রতিটি ক্যাপসিমিয়ারে কয়টা করে অ্যামাইনো অ্যাসিড আছে? 158টা করে অ্যামাইনো অ্যাসিড আছে। আমরা তো জানি প্রোটিন মানে আসলে অ্যামাইনো অ্যাসিডের চেইন। অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে পেপটাইড বন্ধনে আবদ্ধ হয়ে তৈরি করে এই ধরনের প্রোটিন মলিকুল, যার ওজন হচ্ছে 17,000 ডাল্টন। আর আরএনএ তে কয়টা নিউক্লিওটাইড আছে বলা হচ্ছে 6500টার মতো নিউক্লিওটাইড নিয়ে এই আরএনএটা গঠিত। তবে এখানে বেশি থাকে প্রোটিন। বলা হচ্ছে আরএনএ থেকে প্রায় 5% বলা হচ্ছে আরএনএ আছে, আর প্রায় 95% কি আছে, প্রোটিন আছে। তো এই যে আমরা দেখলাম একটা টিএমবি মোজাইক ভাইরাসের কিছু সার নির্যাস তথ্য। এবার গুরুত্বপূর্ণ আরেকটা ভাইরাস, যেটা তোমরা অনেক আগে হয়তো পড়ে থাকতে পারো ইন্টারমিডিয়েট লেভেলে, তা হচ্ছে টি2 ফাজ ভাইরাস। ঠিক আছে, এটা দেখতে অনেকটা ব্যাং আছে শেপ। তো আমি এখানে টি2 ফাজের একটা বাহ্যিক গঠন আর একটা আছে লম্বসেট দেখানো হয়েছে এখানে। তো আমরা জানি ভাইরাস মানেই মূলত বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এই টি2 ফাজ ভাইরাসের দুইটা অংশ আছে, একটা মাথা হেড, আর একটা আমরা দেখছি টেইল রিজিয়ন। তো টেইলের ভিতরে এখানে আরো কিছু বাড়তি অংশ আছে, সেগুলো আমরা একটা একটা আলোচনা করি। মাথা হচ্ছে ষড়ভুজাকার প্রিজমের ন্যায়, দেখতে পাচ্ছ একটা প্রিজম যেমন দেখতে, ঠিক সেরকম ষড়ভুজাকার প্রিজমের ন্যায়। এবং এটা একটা দ্বিস্তরী প্রোটিন লেয়ার দ্বারা গঠিত, যেটাকে আমরা বলছি ক্যাপসিড। ক্যাপসিডটা কয় স্তর দেখতে পাচ্ছি, এখানে দুইটা লেয়ার আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 2393 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার। আর লেজটা দেখতে পাচ্ছ, যদিও এই ডিএনএ, এই মস্তিষ্কের ভিতরে কি আছে আমরা দেখতে পাচ্ছি একটা দ্বিসূত্রক ডিএনএ আছে। দেখো একটা দ্বিসূত্রক ডিএনএ ভিতরে পেছানো আছে, দ্যাট মিনস টোবাকো মোজাইক ভাইরাস আমরা বলছি একটা ডিএনএ ভাইরাস। এরপর লেজ অংশ দেখতে পাচ্ছ পুরোটা ফাঁপা, এর মাঝে কিছুই নাই, কোনো কিছুই নাই। এটা সংকোচনশীল একটা অংশ, নট সংকোচন প্রসারণশীল, শুধুমাত্র সংকোচনশীল। এটা খালি কন্ট্রাক্ট করতে পারে কিন্তু কখনো প্রসারিত হতে পারে না। তো এরপর তাকে বলা আছে লেজের এবং মাথার মাঝামাঝি একটা কলারের একটা অংশ আছে, যার কাজ এখনো পর্যন্ত অজানা, এই কলারের কাজটা। আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এই ভাইরাসটার পোষকদের সংযুক্তির জন্য কি আছে, একটা বেস প্লেট আছে। এটা হচ্ছে বেস প্লেট, তাতে দেখো 6টি স্পাইক আছে। এই যে 6টা স্পাইক, আর এইগুলো আছে স্পর্শক তন্তু। 6টা কি আছে, স্পর্শক তন্তু আছে। ঠিক আছে, তাহলে এইগুলো সমন্বয়ে টি2 ফাজ ভাইরাসটা গঠিত হয়। আর এটাকে আমরা বলছি ট্যাডপোল ভাইরাস, মানে ট্যাডপোল শেপ। ট্যাডপোল মানে ব্যাঙাসি, এই জন্য বলা আছে ব্যাঙাসি শেপ ভাইরাস, এই জন্য সংক্ষেপে দেওয়া আছে টি2 ফাজ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ভাইরাস সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব যে এই ভাইরাসের বংশ বিস্তার বা সংখ্যা বৃদ্ধি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তবে এখানে দেখো আমি দুইটা পদ্ধতির কথা বলেছি, একটা হচ্ছে লাইটিক চক্র, একটা লাইসোজেনিক চক্র। মূলত পরীক্ষায় তোমাদের লাইটিক চক্রটা বেশি আসবে। হ্যাঁ, তো সংখ্যা বৃদ্ধিটা বলছি আমরা একে জীবন চক্র বলি না। কারণ জীবন চক্র কেন বলি না, যে এখানে মূলত কোন ধরনের গ্যামেটিক সেল বা জননকোষ তৈরি বা মানে বারবার হবে, বিষয়টা এরকম না। এই জন্য সংখ্যা বৃদ্ধি বলা হয়, এটাকে জীবন চক্র বলা হয় না। ঠিক আছে, অর্থাৎ
ভাইরাস বিশেষ বিশেষ উপায়ে সংখ্যা বৃদ্ধি করে এবং পূর্বতন কোনো কোষ হতে এরা সরাসরি সৃষ্টি হয় না। হ্যাঁ, পূর্বে কোনো কোষ থেকে সৃষ্টি হয় বিষয়টা এরকম না যে একটা কোষ থেকে অনেকগুলো সৃষ্টি হয়ে যায়, এরকম না যে পূর্বের কোষ থেকে সৃষ্টি হওয়া লাগবে। এই জন্য বলা হচ্ছে এটা কোনো জীবন চক্র না, এটা হচ্ছে একটা সংখ্যা বৃদ্ধি পর্যায় বা সংখ্যা বৃদ্ধি বলে এটাকে ডাকা হয়। তো এই সংখ্যা বৃদ্ধির দুইটা পর্যায় বা দুই রকমের প্রক্রিয়া আছে, একটা লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক। হোয়াট ইজ লাইটিক? লাইটিক শব্দটা আসছে লাইসিস থেকে। হোয়াট ডাজ ইট মিন বাই লাইসিস? বিদারণ, বার্স্ট করে দেয়া, বিদীর্ণ করে দেয়া, সেখান থেকে আসছে লাইটিক শব্দটা। অর্থাৎ এই সকল ভাইরাস যখন কোনো পোষক দিয়ে প্রবেশ করে সেখানে সংখ্যা বৃদ্ধি করে, তারপর যখন এটা বের হয়ে আসে তখন এই পোষক কোষটাকে বিদীর্ণ করে মেরে ফেলে এটা বাইরে বেরিয়ে আসে, খুব ভাইরাসগুলো বাইরে বেরিয়ে আসে। এই জন্য এটাকে বলা হচ্ছে লাইটিক চক্র। আর এই লাইসোজেনিক কি হয়, পোষক কোষটা বিদীর্ণ করার প্রয়োজন পড়ে না, বিদীর্ণ না করেই ওই ভাইরাসটা তখন ওর ভিতরেই থাকে। আর যদি এটা বাইরে বেরিয়ে আসতে চায় তখন কি হয়, তখন এই লাইটিক চক্রের সহায়তায় বাইরে বেরিয়ে আসতে হয়। সাধারণত কি হয়, ভাইরাসগুলো এই পোষক কোষের ভিতরে থেকে বারবার বারবার তার সংখ্যা বৃদ্ধি করে। আর যদি প্রয়োজন পড়ে বাইরে আসার, সেই ক্ষেত্রে সেই ভাইরাসটাকে লাইটিক চক্রের হেল্প নিয়ে ওই পোষক কোষটাকে বিদীর্ণ করে তাকে বাইরে বেরিয়ে আসতে হবে। যেমন উদাহরণ দিয়ে আছে দেখো, লাইটিক চক্রের উদাহরণ দিয়ে আছে T2, T4, T6, আর লাইসোজেনিক চক্র দিয়ে আছে ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ। এই ধরনের ভাইরাসের লাইসোজেনিক চক্র সংঘটিত হয়। তো আমি তোমাদেরকে প্রথমেই লাইটিক চক্রটাই তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং এই চক্র যখন তোমরা পরীক্ষা অ্যান্সার করবা অবশ্যই কিন্তু ছবি সহকারে এটা অ্যান্সার করতে হবে। দেখো আমি তোমাদের প্রথমেই ছবিটা দেখাবো, তো ছবিটার মাধ্যমেই তোমরা তাহলে এটা বুঝতে পারবা যে কিভাবে এটা সম্পন্ন হয়। আমি তোমাদের রিকোয়েস্ট করবো, ছবিটা যদি তোমাদের কাছে খাতা কলম থেকে থাকে অবশ্যই এই ছবিটা ড্র করো, ঠিক আছে? আমি আমার জানা মতে তোমাদের বইগুলো থেকে এই ছবিটা বেশ ইজিয়ার। আর যদি না পারো অন্তত একটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আঁকিয়ে ফেললে, রেখে দিলে ভালো হবে। দেখো আমি প্রথমে এটা ডেসক্রাইব করব, তারপরে যদি পারি সময় থাকে তাহলে আমি তোমাদের এটা একটু আঁকিয়েও দেখাবো যে কিভাবে ছবিটা তোমরা খুব দ্রুত আঁকাতে পারবে। তো ফার্স্ট তোমরা এখন শোনো, আর পরে যখন যদি আমি সময় পাই ড্র করার, তাহলে তোমরা তখন আমার সাথে ড্র করবা। প্রথমেই যে ধাপের নামটা সেটা হচ্ছে সংযুক্তি, অ্যাটাচমেন্ট। দেখো এখানে একটা T2 ফাজ ভাইরাস, এটা পোষক কোষ, এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, ঠিক আছে? T2 ফাজের পোষকটা হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া। হ্যাঁ, তাহলে এই T2 ফাজ তার স্পর্শক তন্ত্রের মাধ্যমে এই পোষকদের যে কোনো একটা রিসেপ্টর সাইটে অ্যাটাচমেন্ট হয়। রিসেপ্টর সাইট মানে কি সংযুক্তির স্থান আছে, অর্থাৎ এই স্পর্শক তন্তুর যে প্রোটিন, তার ম্যাচিং প্রোটিন আছে, সেই প্রোটিনের সাথে যে জায়গায় ল্যান্ড করবে সেই প্রোটিনের ম্যাচ করতে হবে, সেই জায়গাটা খালি ল্যান্ড করবে, মানে সেখানে সংযুক্ত হবে, অন্য কোনো জায়গায় সে কোথাও ল্যান্ড করবে না। তাহলে আমরা ধরে নিলাম এই জায়গা হচ্ছে তার সংযুক্তির স্থান, যেখানে সেই স্পর্শক তন্ত্রের মাধ্যমে কি করবে, ল্যান্ড করবে, সেখানে সংযুক্ত হবে। এর পরের ধাপের নামটা হচ্ছে ড্রিলিং। ড্রিলিং মানে ছিদ্র করা। এখানে যেটা হয়, এই এই ভাইরাসের দেহ থেকে লাইসোজাইম এনজাইম নিঃসৃত হয়, ঠিক আছে? লাইসোজাইম মিশ্রণ হয় এবং নিঃসৃত হলে এই জায়গাতে কি হয়, সে ড্রিলিং করে, ছিদ্র করে, পুরো একটা ছোট ছিদ্রের সৃষ্টি করার মাধ্যমে এরপরে এই যে লেজটা আছে এই লেজটাকে সে কনস্ট্রিক্ট করে, সংকোচন করে। আমি তো বলেছিলাম লেজটা সংকোচনশীল, T2 ফাজের লেজটা সংকোচনশীল, এটা কনস্ট্রিক্ট করতে পারে। করলে কি হবে, কনস্ট্রিক্ট করার পরে অনেকটা ইনজেকশন পুশ করার মতো করে, যেভাবে ইনজেকশন পুশ করি, হ্যাঁ, পেছন দিকে চাপ দিই, দিয়ে এটা একটা ছোট হয়ে আসে, এই ইনজেকশন পুশ করার মতো করে এই ভাইরাসের ভিতরে যে ডিএনএটা আছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এটা ডিএনএর আংশিক, সেটা এই পোষক ব্যাকটেরিয়ার অভ্যন্তরে কি করছে, প্রবেশ করে দিচ্ছে। সেটা প্রবেশ করলো, আমরা দেখতে পারলাম যে এই দেহটা থেকে, মানে ভাইরাসের দেহ থেকে আমরা দেখতে পাচ্ছি ডিএনএটা কোষের অভ্যন্তরে প্রবেশ করলো। আর এখানে পড়ে থাকলে শূন্য যে ক্যাপসিড আবরণ, এটা এখানে বাইরে পড়ে থাকলে এর কোনো দামই নাই, এটা এখন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভাইরাসের ডিএনএ প্রবেশ করলো। এখন এই ডিএনএটা ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে তারপরে এখন কর্তৃত্ব লাভ করবে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। মানে এই ডিএনএটা ব্যাকটেরিয়ার হয়ে আর কোনো কাজ করবে না, সে কাজ করবে কার হয়ে, ভাইরাসের ডিএনএ জন্য কাজ করবে, ঠিক আছে? কিভাবে বলা হচ্ছে, এখানে প্রথমে পলিমারেজ এনজাইমের সহায়তা নিয়ে, এই ডিএনএ পলিমারেজ এনজাইমের সহায়তা নিয়ে এই পোষক কোষে প্রবেশে পরে এমআরএনএ তৈরি করবে, যাকে বলা হয় ট্রান্সক্রিপশন, তোমাদের আমি পড়িয়েছিলাম। তাহলে এই ডিএনএ প্রবেশে পরে এখানে কি হবে, এমআরএনএ তৈরি করবে, আর পরে ওই এমআরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এই পোষক কোষের ভিতরে প্রোটিন তৈরি করবে, সেটা হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে। সেই প্রোটিন করবে কি,
সেই প্রোটিনের কিছু প্রোটিন দুই ভাগে ভাগ হবে, প্রোটিনগুলো দুই ভাগে ভাগ হবে। কিছু প্রোটিন বলা হচ্ছে যে এই পোষক ব্যাকটেরিয়া যে ডিএনএ আছে এটাকে কেটে ফেলবে, ভেঙে ফেলবে, নষ্ট করে ফেলবে, ভেঙে সেখান থেকে অসংখ্য নিউক্লিওটাইড উৎপন্ন করবে, নাইট্রোজেন বেজ উৎপন্ন করবে। আমরা জানি ডিএনএ ভাঙলে আর কি পাওয়া যায়, ডিএনএ ভাঙলে মূলত নিউক্লিওটাইড পাওয়া যায়, অসংখ্য নাইট্রোজেন বেজ সমৃদ্ধ অনেক নিউক্লিওটাইড পাবে। ঠিক আছে। আর কিছু প্রোটিন, যে প্রোটিন আমরা নাম দিলাম কোট প্রোটিন। কোট মানে কি? একটা আবরণ। সেই কোট প্রোটিন গুলো কি করবে? সেই কোট প্রোটিন গুলো কাজটা পরে তার আমরা দেখে নিই। যে নিউক্লিওটাইড গুলো তৈরি হবে এটাকে ভেঙে তৈরি করবে, সেই নিউক্লিওটাইড গুলোকে ব্যবহারের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে যে ভাইরাস তার জন্য অসংখ্য ডিএনএ কপি সৃষ্টি করবে, অনেক অনেক কপি তৈরি করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ওই পোষক ব্যাকটেরিয়ার ডিএনএটাকে নষ্ট করে ভেঙে ফেলে খন্ড খন্ড করে সেই নাইট্রোজেন বেসগুলোকে ব্যবহারের মাধ্যমে ভাইরাস তার জন্য অসংখ্য ডিএনএ কপি তৈরি করলো। আর যে কোট প্রোটিন যেটা বললাম কিছু প্রোটিন আছে, সেই কোট প্রোটিন গুলা ভাইরাসের জন্য তার যে দৈহিক যে আবরণটা, প্রোটিনের যে আবরণটা, সেই আবরণে কি ছিল? মাথা ছিল, হেড ছিল, লেজ ছিল, স্পাইক ছিল, স্পর্শক তন্তু ছিল, সেইগুলো পৃথক পৃথক ভাবে তৈরি করবে। যদি এখানে আমি ডিএনএটা দেখাইনি, এখানে দেখো প্রতিটা অংশই পৃথক পৃথক ভাবে দেখানো আছে। এটা মাথা, এই যে লেজ, এই যে স্পাইক, স্পর্শক তন্তু, সবগুলো পৃথক হয়ে তৈরি হয়। পরে এগুলো রিকম্বাইন হয়, সংযুক্ত হয়। এই একটা পর্যায়ে এই ডিএনএটাও কি করবে? এই ভাইরাসের মাথার ভিতরে চলে যাবে। তো আমরা জানি ভাইরাসের এই টি2 ভাইরাসের মাথার ভিতরে ডিএনএ থাকে, এবং এই ডিএনএ একটা পর্যায়ে কোথায় যাবে? এই ভাইরাসের মাথার ভিতরে চলে যাবে। তারপর এর সাথে লেজ আসবে, স্পাইক আসবে, বেস প্লেট আসবে, স্পর্শক তন্তু আসবে, সবগুলো জিনিস সমন্বিত হয়ে অ্যাকুমুলেটেড হয়ে এরকম একটা পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করবে। ঠিক আছে। বলা আছে এইভাবে একটা পোষক কোষ থেকে টি2 তার প্রায় 300টার মতো ভাইরাস তৈরি করতে পারে। যদি আমি এখানে 3টা এঁকেছি, বাট এরকম ভাবে 300 প্রায় ভাইরাস তৈরি করতে পারে, 300-এর মতো ভাইরাস। এরপরে ওই ভাইরাসের চাপে, মানে এত ভাইরাস যদি একটা কোষে থাকে, ওই ভাইরাসের চাপে এবং লাইসোজাইম এনজাইমের ক্রিয়ায়, এই ভাইরাস থেকে নিঃসৃত কি এনজাইম? লাইসোজাইম এনজাইমের ক্রিয়ায় এই পোষক কোষটা বিদীর্ণ হবে, বাস্ট হয়ে যাবে, হয়ে ভাইরাসগুলো বাইরে, নতুন যে টি2 ভাইরাস, এগুলো বাইরে বেরিয়ে আসবে। তারা পুনরায় আবার নতুন নতুন কোষকে অ্যাটাক করবে। এইভাবে তারা তাদের সংখ্যাটাকে বৃদ্ধি করবে। ঠিক আছে। তো তোমরা কি যা আমি এ পর্যন্ত পড়ালাম, আমার মনে হয় যে না বোঝার কোনো কারণ নাই। তোমরা ঠিক মতো বুঝতে পেরেছো না? কারো বলো, তোমরা কোনো কথা বলো। যদি আমি যা পড়ালাম এ পর্যন্ত, তোমাদের তো মনে প্রত্যেকের বোঝা উচিত। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমার লাইনে আসো কে কে? আমি আছি স্যার। আচ্ছা, তোমরা দেখো, পারলে আমি যে স্লাইড গুলো নিয়ে আসছি, তোমরা পারলে একটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমাদের এটা প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। দেখো, প্রথমটা হচ্ছে এই যে এইটা সংযুক্তি, প্রথম ধাপের নাম, তারপরে ডিএনএ এর অনুপ্রবেশ, একটা স্ক্রিনশট দাও। আচ্ছা, এরপরে দেখো সংশ্লেষণ, যেখানে আমরা ডিএনএ জন্য নতুন কপি সৃষ্টি করলাম, কোড প্রোটিন তৈরি করলাম, সেখানে নতুন নতুন ভাইরাসের সৃষ্টি হচ্ছে এই সংশ্লেষণ পর্যায়ে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি ছিল? বিভিন্ন অংশগুলো একত্রিত হওয়া। ওই যে মাথা, লেজ, স্পাইক যেগুলো ভিন্ন ভিন্ন ভাবে তৈরি হয়েছিল, প্রত্যেকগুলো অ্যাকুমুলেশন হবে, একত্রিত হবে, একটা পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করবে। এরপরে কি হবে? নির্গমন। ওই যে বললাম প্রায় একটু সপ্তাহে 300টার মতো ভাইরাস তৈরি হয়। সেই ভাইরাসের চাপে আর লাইসোজাইম এনজাইমের ক্রিয়ায় ওই পোষক কোষটা বিদীর্ণ হয়ে যায়, হয়ে ভাইরাসগুলো বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে। এখানে একটা কথা বলা আছে, দেখো সুপ্তকাল কি? এখানে একটা প্রশ্ন করা আছে, দেখো হোয়াট ইজ সুপ্তকাল। সুপ্তকালটা হচ্ছে সুপ্তকালটা আসলে কি? সুপ্তকাল বলতে বোঝায়, দেখো একটা ভাইরাস যখন কোনো পোষক কোষে প্রবেশ করার পরে কিন্তু সে কোনো লক্ষণ তখন প্রকাশ করে না। ঠিক আছে। বা অপত্য ভাইরাস সৃষ্টি করে না, একটু সময় নেই। ঠিক আছে। তো যে সময়ের ভিতরে তার সংখ্যাটা সে বৃদ্ধি করার কাজ করে যাচ্ছে, সংখ্যা বৃদ্ধি করেনি, ওটাকে বলে সুপ্তকাল। হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড, অন্ধকার পর্যায়, এক্লিপস পিরিয়ড, অনেকগুলো নাম আছে। আমরা কি বলছি? টি2 ইকোলাইকে আক্রমণ করার পর যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি হয় না, মানে যে সময় সে তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, সংখ্যা এখন বৃদ্ধি করে পারে নাই, ওই সময়টাকে আমরা বলি কি? এক্লিপস পিরিয়ড বা অন্ধকার পর্যায়। তো
তো আশা করি তোমরা এই আলোচনা থেকে ভাইরাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছো, তার গঠন, তার প্রকারভেদ, তার বংশ বিস্তার বা বংশ রক্ষা বা সংখ্যা বৃদ্ধির যে পদ্ধতিটা। তো আমি স্ক্রিনটা শেয়ার অফ করে দিলাম। তোমাদের যদি ভাইরাস সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো। এখন আমাদের এখনো 2 মিনিট বা 2.5 মিনিট টাইম আছে। আজকে দেখছি অনেকেই আসো, বেশ অনেকজন আসো। লাইটিং চক্রের ছবিটা আরেকবার দেখবো। লাইটিং চক্রের ছবিটা যদি আরেকবার দেখো তাহলে তো অবশ্যই দেখাবো। ছবিটা কই গেল? এই যে ছবিটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। তোমাদেরকে বলছি ছবিটার একটা স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের কাজে দেবে, কারণ এরকম ছবি তোমরা হয়তো বইয়ে পাবো না, বইটা হচ্ছে একটু ভিন্ন রকম। নো প্রবলেম, হোয়াট এভার ইট ইজ, তোমার যে ছবিটা ভালো লাগে তুমি সেটাই আঁকাবা। এই বিষয়ে কোনো রকমের মানে কি না ধরা বান্ধা নাই। বলো, কেউ কিছু বলছো মনে হয়? স্যার আপনি আঁকিয়ে দেখাইতে চাইছিলেন, ওইটা সময় হবে না তাই না স্যার? সময় আর হবে না, এখন মনে হয় আমাদের লাস্ট 2 মিনিট আছে। ঠিক আছে, তোমাদের এটা স্যার আপনি আঁকিয়ে দেখাইতে চাইছিলেন, ওটা মনে হয় সময় হবে না। না, সময় আর নাই আমাদের, আমাদের অনলি 2 মিনিট টাইম আছে। 2 মিনিট না, 1.5 মিনিট টাইম আছে। এর ভিতরে আমার মনে হয় না আমি এটা আঁকে শেষ করতে পারবো। তোমাদের কোনো প্রশ্ন আছে, বোঝার কোনো সমস্যা আছে ভাইরাস সম্পর্কে? যা আলোচনা করেছি মনে হয় না বোঝার কোনো সমস্যা থাকার কথা, ডিটেইলস আলোচনা হয়েছে। ঠিক আছে, সুদীপ্ত মনে হয় দেখছে না লাইনে। তোমাদের অনেকে লাইনে থাকছো, রেগুলার আখি আছে, কানিস থাকছে, না স্যার, বুঝতে পারছি স্যার, সমস্যা নেই। সোহান থাকছে, তারপরে হানিফ মাঝে মধ্যে আসছে। হ্যাঁ, তো তোমরা থাকলে যেটা হবে অন্তত ভিডিও তো পরেও দেখতে পারবে, বাট সাথে সাথে থেকে একটু বুঝলে এই যে প্রশ্ন করার সুযোগটা পাচ্ছ। কিন্তু এরপরে হয়তো যখন জাতীয় ইউনিভার্সিটি তোমাদেরকে ভিডিও দেখাবে আর যাই হোক প্রশ্ন করার তো সুযোগ পাবে না, এখন কিন্তু সুযোগটা তোমরা পেয়ে জি যাচ্ছ। স্যার। ঠিক আছে, আচ্ছা, তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।